আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের ফিলোসফার স্টুডেন্ট ব্যাচের শালক সংশ্লেষণের সর্বশেষ ক্লাসে। বলছিলাম যে 9 থেকে 10টা লেকচারে তোমাদের পুরো উদ্ভিদ সাহিত্য শেষ করব। তো আজকে লেকচার নাম্বার 8 বা 9, কিন্তু উদ্ভিদ মানে শালক সংশ্লেষণ এখনো শেষ হলো না। একটু বেশি সময় লাগতেছে, বাট বেশি সময় লাগলেও টেনশনের কিছু নাই, কারণ আমরা যে টপিকগুলো পড়তেছি এগুলো একদম ভালো করে পড়তেছি, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। সো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারা জয়েন করতে পারে। শেয়ার তো দিতে পারবা না, কিছু করার নাই। সো তোমরা কুইকলি ক্লাসে জয়েন করো, ঠিক আছে? ক্লাসে জয়েন করো। তোমাদের এই চ্যাপ্টারটা অনেকেরই কঠিন লাগে, এই জন্য ভয়ে অনেকে পালাই চলে গেছো, এই চ্যাপ্টারটা পড়তেছো না, বাট এটা ঠিক না। পড়তে হবে এই চ্যাপ্টার তো পড়তে হবে রে বাবা, এই চ্যাপ্টার তো পড়তে হবে। এটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা আসলে অনেক কঠিন। আমি জানি আমার নিজেরও কলেজ লাইফ অনেক কঠিন লাগতো, আমি তোমাদের বলছি আসলে অনেক কঠিন, বাট যে স্টুডেন্ট ধৈর্য ধরে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করতে পারবে, পুরোপুরি ধরতে পারবে, আমি মনে করি উদ্ভিদ বিজ্ঞানের 2টা সৃজনশীলের জন্য তার আর অন্য কিছু পড়া লাগবে না, অন্য কোনো দিকে তাকায় থাকা লাগবে না। উদ্ভিদ বিজ্ঞানের 2টা সৃজনশীলের জন্য কেউ যদি এই চ্যাপ্টারটা পুরোপুরি ভালো করে কমপ্লিট করতে পারে। সো এটা এমন একটা চ্যাপ্টার, এখানে তোমার পরিশ্রম বেশি দেওয়া লাগবে, এবং এই চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই 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 কি পাবা? প্রশ্ন কমন পাবা। তো আমি প্রথমে আমি আজকে জিনিসটা লিখতে চাই, সেটা হচ্ছে কি কি টপিক আসলে এই চ্যাপ্টার থেকে আমার বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। নাম্বার 1, 1 নম্বরে যদি আমি বলি, তাহলে তোমরা এখানে লুন্ডেগরের যে মতবাদটা ছিল, সাইটোক্রোম পাম মতবাদ, লুন্ডেগরের মতবাদ, বেশি বড় হয়ে গেল লেখাটা। এখানে তোমরা প্রথমেই যে জিনিসটা ভালো করে পড়বা সেটা হচ্ছে লুন্ডেগরের মতবাদ। লুন্ডেগরের মতবাদ, এটাকে তোমরা প্রথমে ভালো করে পড়বা। লুন্ডেগরের মতবাদ, যেটাকে আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ বলে থাকি। কি মতবাদ বলে থাকি? সাইটোক্রোম পাম্প মতবাদ বলে থাকি, খনিজ লবণ পরিশোষণের। তারপরে আমরা প্রশোধনের বেশ কয়েকটা মতবাদ দেখছি। এর মধ্যে একটা আধুনিক মতবাদ ছিল, যেখানে কি পটাশিয়াম আয়নকে কি করা হয়েছিল? দায়ী করা হয়েছিল পত্ররন্ধ্র খোলার বন্ধ হওয়ার জন্য। পটাশিয়াম যখন ঢোকে তখন পানিকে নিয়ে ঢোকে, আর পটাশিয়াম বের হওয়ার সময় পানিকে নিয়ে বের হয়ে যায়। তো সেটাকে আমরা কি বলছিলাম? প্রশোধনের, আমরা এটাকে বলছিলাম হচ্ছে প্রশোধনের আধুনিক মতবাদ। প্রশোধনের আধুনিক মতবাদ, এইটা পরীক্ষা আসতে পারে। তো এইটার জন্য আমাদের ভালো করে পড়তে হবে, প্রশোধনের আধুনিক মতবাদ। তাহলে প্রশোধন থেকে এই জিনিসটুকু জানলেই মোটামুটি চলে। আধুনিক মতবাদটা সাধারণত পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, এরপরে আমরা কোথায় চলে গেলাম? শালক সংশ্লেষণে চলে গেলাম। শালক সংশ্লেষণের মধ্যে আমরা 2টা পর্যায়ে পড়ছি, আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। এর মধ্যে 2টিরই যা ছিল। আলোক নির্ভর পর্যায়ে ছিল চক্রীয় ফটোফসফোরিলেশন, অচক্রীয় ফটোফসফোরিলেশন। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ছিল? সিথি চক্র, সিফি চক্র। তা আমরা বেশি গুরুত্ব দিচ্ছি অচক্রীয় ফটোফসফোরিলেশনকে। কেউ যদি অচক্রীয় পায় তাহলে চক্রীয় কি এমনিই পারবে। এরপরে তোমাদের কি করতে হবে? শালক সংশ্লেষণ থেকে তোমাদের অচক্রীয় ফটোফসফোরিলেশনটা ভালো করে পড়তে হবে। অচক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এটা তোমাদের কি করতে হবে? একটু ভালো করে পড়তে হবে। কেউ যদি অচক্রীয় পড়ে তাহলে সে চক্রীয় এমনি পারবে। এমন বলতেছি না যে চক্রীয় আসবে না, অচক্রীয় পড়লে তুমি চক্রীয়টা কি করতে পারবা? এমনি আনসার করতে পারবা, যার কারণে এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর তুমি কি করবা? কেলভিন চক্র পড়বা, যেটা আমি গতদিন তোমাদেরকে পড়াইছি। কেলভিন চক্র, হ্যাস ও স্যাক চক্র, যেটা C4 চক্র, যেটা আজকে আমি সকালে পড়াইছি, সকালে 11টার ক্লাসে যেটা আমি পড়াইছি, সেই হ্যাস ও স্যাক চক্রটা খুব বেশি একটা যে আসে তা না, বাট কেলভিন চক্রটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় চলে আসে। তাহলে কেলভিন চক্রটা তোমরা পড়বা। তারপরে কি পড়বা? তারপরে তোমরা চলে যাবে শ্বসনে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিস কিন্তু বারবার পরীক্ষা চলে আসে। তাহলে শ্বসনে আমরা গ্লাইকোলাইসিসটাকে ভালো করে পড়বো। গ্লাইকোলাইসিস, এই বিক্রিয়াটা বারবার আসে, গ্লাইকোলাইসিসের বিক্রিয়া। গ্লাইকোলাইসিসের পরে আমরা কি পড়বো? গ্লাইকোলাইসিসের পরে আমরা ক্র্যাবস চক্রের বিক্রিয়া পড়বো। আমরা পড়বো ক্র্যাবস চক্র, আর
সব শেষে আমরা পড়বো অবাত শোষণ। অবাত শোষণের কিছু নিয়ম আছে এবং অবাত শোষণের কিছু ব্যবহার আছে, এই জিনিসগুলো আমরা ভালো করে পড়বো। আমি আশা করতেছি কেউ যদি এই করা টপিককেও যদি কেউ বেশি গুরুত্ব দিয়ে পড়ে, এই কয়েকটা টপিককে যদি কেউ বেশি গুরুত্ব দিয়ে পড়ে, আমি আশা করতেছি তার জন্য সবগুলা সিকিউ আনসার করা সম্ভব এই করা টপিক থেকে। ঠিক আছে, তার ভিতরে অনেকগুলো টপিক আছে, যেমন ধরো এখানে ফটো রেসপিরেশন আছে, ক্র্যাব চক্রের পাশাপাশি শ্বসনের শক্তির হিসাব আছে, আমাদের কেলভিন চক্রের পরে আমাদের C4 চক্র আছে, C3C4 চক্রের পার্থক্য আছে, সবাচ্ছজন অবাত গুরুত্ব আছে, অক্সিজেন যেটা আমরা পাই সালোক সংশ্লেষণের মাধ্যমে সেটা যে পানি থেকে আসে এর একটা প্রমাণ আছে, ওইগুলোও লাগে, ওইগুলা ক্ষতে আসে। বাট ঘয়ের জন্য আমি মনে করি এখানে 7টা বিক্রিয়া আছে। দেখো লুন্ডেগরের মতবাদে একটা বিক্রিয়া আছে, সাইটোক্রোম পাম্প যেটা, তারপরে প্রশোধন আধুনিক মতবাদ এখানে একটা আছে, অচক্রীয় ফটোফসফোরিলেশন একটা বিক্রিয়া আছে, কেলভিন চক্রে একটা বিক্রিয়া আছে, আর এইখানে 2টা বিক্রিয়া আছে। তো মোটামুটি এই 7টা প্রশ্ন বা 7টা বিক্রিয়া কেউ যদি আজকে থেকে টার্গেট নেয় যে আমি এই 7টা বিক্রিয়া কি করব, 5 বার লিখবো। কয়বার লিখবো? 5 বার লিখবো। তার মানে কয়টা? 35টা। তোমাকে জাস্ট 35 পাতা লিখতে হবে বা 35টা পেজ তোমাকে লিখতে হবে। তুমি যদি এই টার্গেটটা নিতে পারো যে আমি 7টা বিক্রিয়া আমি 5 বার করে লিখবো, আগামী 5 দিন কয়বার করে লিখবো? 5 বার করে লিখবো, একটা 5 বার করে লিখবো। এই টার্গেটটা যদি কেউ নেও, আমি গ্যারান্টি দিলাম এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে তুমি সেগুলো আনসার করতে পারবা। তাহলে তুমি কি এই কাজটা করতে পারো না? এই 35টা তুমি জাস্ট 35টা পাতা লিখবা। এই জিনিসগুলো কিন্তু জৈব রসায়নের মতো, বা এটা কিন্তু জৈব রসায়নের একটা অংশ বা অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট। কিন্তু এটা অর্গানিক কেমিস্ট্রির একটা কথা আছে, আমি একটু লিখে দিই, এটা তোমরাও লিখে রাখতে পারো। অর্গানিক কেমিস্ট্রি একটা মানে খুব সুন্দর একটা ডায়লগ আছে। আমি যখন ছোটবেলা অর্গানিক কেমিস্ট্রি পড়তাম, যেই স্যারের কাছে পড়তাম সেই স্যার বলতো যে জৈব যৌগ, এটা কিন্তু জৈব যৌগই। আমরা এখন যেগুলো পড়তেছি এগুলো কিন্তু জৈব যৌগই। জৈব যৌগ যতই পড়িবে ততই ভুলিবে। জৈব যৌগ যতই পড়িবে ততই ভুলিবে, এটা আমার ওই স্যারটা বলতেন। যতই পড়িবে ততই ভুলিবে, যতই লিখিবে ততই মনে থাকিবে, এই কথাটা সারা জীবন মনে রাখবা। কেমিস্ট্রির জন্য প্রযোজ্য, তোমরা যারা কেমিস্ট্রি পড়ো তাদের জন্য এই কথাটা প্রযোজ্য। জৈব যৌগ যতই পড়িবে ততই ভুলিবে, যতই লিখিবে ততই মনে থাকিবে, এই কথাটা খুবই মনে রাখবা। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবা। ঠিক আছে, জৈব যৌগ কি করতে হবে? আবার লিখতে হবে। তার মানে এখানে যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলা তোমাকে অবশ্যই বারবার কি করতে হবে? লিখতে হবে। তাহলে তুমি যদি একটা সৃজনশীল একটু কষ্ট করে যদি তুমি পেয়ে যাও, একটা না 2টা সৃজনশীল তুমি পেয়ে যাবা। একটু কষ্ট করে ধরো একটা সৃজনশীলই পাইলা 10 মার্ক, আর এখান থেকে ধরো এমসিকিউ আসবে মিনিমাম ধরো 3 মার্ক। ঠিক আছে, তুমি যদি তোমার 32 নম্বরের পরীক্ষায় যদি 13 মার্ক এইভাবে আনতে পারো, 32 নম্বরের পরীক্ষার মধ্যে 13 মার্কই যদি এখান থেকে আনতে পারো, তাহলে তো এটা তো বিশাল কিছু, তাই না? আমার তো মনে হয় এটা বিশাল কিছু। আমি তো এই সুযোগ কখনোই মিস করতাম না। এসএসসি 21 ব্যাচ, 22 ব্যাচের জন্য একই অবস্থা। 22 ব্যাচের এই চ্যাপ্টার থেকে দেখবো 2টা সৃজনশীল আসছে। ঠিক আছে, ওকে। একজন প্রশ্ন করছো C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, পাইরুভিক ফসফেনের পাইরুভিক অ্যাসিড দিয়ে তো শুরু হয়, তারপরে যেটা 4 কার্বন পাইছিলাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওইটা ছিল প্রথম স্থায়ী পদার্থ। ঠিক আছে, মনে রাখতে হবে, এগুলোর মধ্যে প্যাচ লাগাইলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কোনটা প্রথম স্থায়ী পদার্থ, কোনটা কার ক্ষেত্রে কোনটা প্রথম স্থায়ী পদার্থ, এটা কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমার কেমিস্ট্রি স্যার এটাই বলে। ইয়েস, জৈব যৌগ আমি যেগুলো পড়াচ্ছি এগুলো জৈব যৌগই। কোষ রসায়ন যেটা আছে ওটাও জৈব যৌগই। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে কোষ রসায়ন যেটা তোমাদের বাদ দিয়ে দিচ্ছে, আর একটা হচ্ছে উদ্ভিদ ছায়াতত্ত্ব। এটা হচ্ছে কাইন্ড অফ জৈব যৌগ, জৈব যৌগের হেড। তোমরা যে জৈব যৌগ পড়ো এগুলো তো থিওরিটিক্যাল। তোমরা কেমিস্ট্রিতে জৈব যৌগ পড়ো প্রথম দিকে যা আছে সবই কিন্তু থিওরিটিক্যাল। যে অ্যালকেন পড়ো, অ্যালকিন পড়ো, অ্যালকোহল প্রস্তুতি পড়ো, অ্যালডিহাইড প্রস্তুতি পড়ো, ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি পড়ো, অ্যামিন পড়ো, অ্যারোমেটিক পড়ো, রেজোনেন্স পড়ো, পরমাণু এই সমানুতা পড়ো, অমুক সমাণু তমুক সমাণু, টোটোমারিজম, চেইন সমাণু, তারপরে আলোক সক্রিয় সমাণু, অনেক কিছু পড়ো না, নামকরণ পড়ো। তো এইগুলো সবই থিওরিটিক্যাল কথাবার্তা। প্র্যাকটিক্যাল কোন জায়গায়? ওই যে ডেটল আছে না, ডেটল, তারপরে ন্যাপথেলিন, তারপরে টিএনটি, তারপরে হচ্ছে জৈব যৌগ চিহ্নিতকরণ, আইআর স্পেকট্রোস্কোপি, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। আর তার থেকে বড় প্র্যাকটিক্যাল হচ্ছে এগুলো হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে। জৈব যৌগ কেন পড়বা? এগুলো জানার জন্য পড়বা। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল জৈব যৌগ।
থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে ডিফারেন্স এটাই, এটা হচ্ছে রিয়েল জৈব যৌগ। ওকে, তাহলে দেখো আমি উপরে একটা টাইটেল লিখে রাখছিলাম ফটো রেসপিরেশন। আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকে আমরা ফটো রেসপিরেশন পড়তে যাচ্ছি। কি পড়তে যাচ্ছি ভাই আমরা আজকে? ফটো রেসপিরেশন। আমি উপরে আবার একটু লিখি, ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন, যেটাকে ইংলিশে বলা হয় আলোক শ্বসন। ইংলিশে কি বলা হয়? আলোক শ্বসন বা শালক শ্বসন। দেখো এখানে যে ওয়ার্ডটা আছে রেসপিরেশন, রেসপিরেশন শব্দের অর্থ কিন্তু শ্বসন। তার মানে কি ভাই আপনি শ্বসনের টপিকে ঢুকে গেছেন? না, আমি এখনো শ্বসন টপিকে ঢুকি নাই। আমি তোমাদের কিছু কন্ডিশন বলবো। দেখো আমরা যে শালক সংশ্লেষণ করছি, সেই শালক সংশ্লেষণের কন্ডিশনগুলো কি কি ছিল? সেই শালক সংশ্লেষণে কি হইতো? শালক সংশ্লেষণের বিক্রিয়াটা যদি আমি একটু লিখি, দাঁড়াও, শালক সংশ্লেষণের বিক্রিয়াটা আমি একটু লিখি। শালক সংশ্লেষণে আমার কার্বন ডাইঅক্সাইড লাগছে। কার্বন ডাইঅক্সাইডকে কার সাথে বিক্রিয়া করাইছি আমি? 12 অণু কার সাথে? পানির সাথে। এইখানে প্রভোগ বা ধরো মানে উদ্ভিদের ক্লোরোফিল, তারপরে হচ্ছে সূর্যালোক, এগুলো দরকার পড়তো, লিখে দিলাম। এর ফলে আমি কি পাইছি? C6H12O6 মানে কি? গ্লুকোজ পাইছি। আমি 6 অণু পানি পাইছি এবং আমি 6 অণু কার্বন ডাইঅক্সাইড পাইছি। এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। তার মধ্যে এখানে যে 12 অণু পানি, 12 অণু পানি থেকে কিন্তু অক্সিজেনটা পাওয়া যায়, যেটা কিন্তু আমরা প্রুফ করছি। কি দিয়ে প্রুফ করছি? আমরা হিলের বিক্রিয়া করছি, আমরা ভ্যান নিলের বিক্রিয়া করছি এবং আমরা রুবেন কামিন রিঅ্যাকশন করছি। রুবেন কামিন কি? তেজস্ক্রিয়তা পরীক্ষা, আইসোটোপ 18, অক্সিজেন আইসোটোপ 18 ব্যবহার করে এটা কিন্তু করা হয়েছিল। আচ্ছা, ওইগুলো পড়ার কথাবার্তা। এখন আমরা ফটো রেসপিরেশন। এখন দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। এই কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে তাহলে আমি কি পাবো না? এখানে গ্লুকোজ পাবো না। গ্লুকোজের প্রোডাক্টটা তৈরি হচ্ছে কার কাছ থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে। কিভাবে? আমি যখন আলোক নির্ভর অধ্যায়ে চক্রীয় বা অচক্রীয়, বিশেষ করে অচক্রীয় করে যখন আমি NADPH+ পাইছি, ATP পাইছি, ওই NADPH+ এর হাইড্রোজেন দিয়েই বিজারিত করা হয়েছে কাকে? কার্বন ডাইঅক্সাইডকে। যার ফলে পরবর্তীতে আমি C3 চক্র বা C4 চক্রে আমি কি পাইছি? গ্লুকোজ পাইছি। বেসিক কমন সেন্স। এখন ধরো এই কার্বন ডাইঅক্সাইডই নাই, ধরো কার্বন ডাইঅক্সাইড নেই, এখন উদ্ভিদ কেমনে বেঁচে থাকবে? থিঙ্ক অ্যাবাউট দ্য প্ল্যান্টস অফ মরুভূমি। তুমি মরুভূমির গাছগুলোর কথা একটু চিন্তা করো। তুমি একটা খেজুর গাছের কথা চিন্তা করো, মরুভূমির গাছের কথা চিন্তা করো। তো তুমি কন্ডিশনগুলো এইভাবে চিন্তা করো যে কোনো একটা জায়গা সেখানে হচ্ছে হাই টেম্পারেচার, ওইখানে হচ্ছে টেম্পারেচার অনেক হাই এবং ওইখানে লাইট অনেক হাই লাইট, যেখানে লাইটও কি অনেক হাই। এরকম একটা কন্ডিশন চিন্তা করো। এমন একটা জায়গা যেখানে টেম্পারেচার অনেক হাই, যেখানে লাইটও কি অনেক হাই। এরকম যখন কন্ডিশন তৈরি হবে, এদের রেজাল্টে, ধরো এটা মরুভূমি, এদের রেজাল্ট আউটপুটটা কি দাঁড়াবে? এদের আউটপুটটা এরকম দাঁড়াবে যে ওই জায়গাটায় অক্সিজেন বেড়ে যাবে, ওই জায়গায় গাছের ক্ষেত্রে আর কি, গাছের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে এবং ওই জায়গার টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কি থাকবে? উপরে থাকবে। তাহলে এটা করার জন্য কি আমাদের মরুভূমিতে যাওয়ার দরকার আছে? এটা করার জন্য কিন্তু মরুভূমিতে যাওয়ার দরকার নেই। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম সিচুয়েশন অনেক সময় হয়ে যায় যে টেম্পারেচার 40-এ হয়ে যায়। তখন কি ঘটে দেখো, তখন যে ঘটনাটা ঘটে, আমাদের যে পত্ররন্ধ্র আছে, আমাদের কি আছে? পত্ররন্ধ্রের কথা মনে আছে? এই যে স্টোমাটা, এই পত্ররন্ধ্র, এই স্টোমাটাটা কি হয়ে যায়? আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্রটা আস্তে আস্তে কি হয়ে যায়? পত্ররন্ধ্রটা আস্তে আস্তে এরকম করে বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্রটা আস্তে আস্তে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ, আমি এখানে লিখে দিলাম বন্ধ। পত্ররন্ধ্র যদি বন্ধ হয়ে যায় তখন কি ঝামেলাটা হবে বলতো? পত্ররন্ধ্রই কিন্তু একমাত্র জায়গা যেটা দিয়ে কি ঢুকতে পারে? কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে। অনেক বেশি টেম্পারেচারে গাছ অনেক বেশি কি ত্যাগ করবে? পানি ত্যাগ করবে। অনেক বেশি পানি ত্যাগ করবে মানে কি? প্রশোধন হবে, তখন গাছটা মারা যেতে পারে। এই জন্য মরুভূমির উদ্ভিদগুলো কি কাজ করে? ওই জন্য মরুভূমির উদ্ভিদগুলো যে কাজটা করে, তাদের পত্ররন্ধ্রটা কি করে দেয়? বন্ধ করে দেয় বা লুকায়িত পত্ররন্ধ্র তৈরি করে। দ্যাট মুভমেন্ট গাছের অক্সিজেন বেশি তৈরি হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড গাছ তেমন বেশি নিতে পায় না। এই জন্য মরুভূমিতে যাওয়ার দরকার নেই, 30 ডিগ্রি উপরে হয়ে গেলে এই অবস্থাটা হয়ে যায়। তাহলে গাছ যদি নিজেকে সেভ করার জন্য পত্ররন্ধ্র বন্ধ করে দেয় তাহলে সে কিসের ক্রাইসিসে ভুগবে?
সে কার্বন ডাইঅক্সাইডের ক্রাইসিসে ভুগবে। আর কার্বন ডাইঅক্সাইড যদি ক্রাইসিস হয় তখন কি সালোক সংশ্লেষণ হবে? সালোক সংশ্লেষণ কিন্তু তখন হবে না। এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন, এমন একটা কন্ডিশন যে গাছ তার পানি যাতে বের হয়ে না যায় এই জন্য পত্ররন্ধ্র কি করে দিছে? বন্ধ করে দিয়েছেন। পত্ররন্ধ্র বন্ধ করে আরেকটা বিপদে পড়ে গেছে, সেটা কি? পত্ররন্ধ্র বন্ধ করার কারণে সে কি নিতে পারতেছে না? কার্বন ডাইঅক্সাইড নিতে পারতেছে না। কার্বন ডাইঅক্সাইড যদি নিতে না পারে তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? গাছের খাবার তৈরি করতে পারবে না। ঠিক আছে, এরকম এটা দুটানের মধ্যে গাছ পড়ে যাবে। তখন উদ্ভিদ যে কাজটা করবে তখন সে ফটো রেসপিরেশন করবে, আলোক শ্বসন। রেসপিরেশন মানে শ্বসন প্রক্রিয়া আমরা কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। গাছ এখন এই কাজটা করবে। গাছ সূর্যালোকের উপস্থিতিতে সে তার দেহের মধ্যে কি করবে? শ্বসন করবে। শ্বসনে আমরা কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তার মানে কি গাছ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে না, সে নিজের কার্বন ডাইঅক্সাইড নিজে কি করবে? তৈরি করবে। হেয়ার ইজ দ্য সিচুয়েশন। গাছের এখন কার্বন ডাইঅক্সাইড নাই, এই জন্য সে নিজের জন্য কার্বন ডাইঅক্সাইড এখন সে নিজে কি করবে? তৈরি করবে। এরকম যখন সিচুয়েশন হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আলোক। তখন সেটাকে আমরা কি বলবো? আলোক শোষণ বলবো। তো আলোক শোষণ হচ্ছে এমন একটা অবস্থা, শ্বসন। আলোক শোষণ এমন একটা অবস্থা, শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের জন্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, যে কার্বন ডাইঅক্সাইড সে নিজে আবার কি করতে পারবে? তার সালোক সংশ্লেষণটা। মেন কথা, তার কার্বন ডাইঅক্সাইড নাই, সে নিজের কার্বন ডাইঅক্সাইড নিজে কি করবে? তৈরি করবে। এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, পত্ররন্ধ্র কিন্তু বন্ধ। তাহলে এই কাজটা করার জন্য আমার যে যে অঙ্গাণুগুলো লাগবে, যে যে কোষীয় অঙ্গাণুগুলো আমার লাগবে, সে কোষীয় অঙ্গাণুগুলোর নাম আমি একটু লিখি। যে যে কোষীয় অঙ্গাণুগুলোর নাম লাগবে, যে যে কোষীয় অঙ্গাণু আমার দরকার সেগুলো কি কি? এখানে আমার দরকার হবে ক্লোরোপ্লাস্ট, কারণ শুরুটাই হবে কোথায়? শুরুটাই কোথায় হবে? ক্লোরোপ্লাস্টে হবে। এখানে আমার লাগবে কি? ক্লোরোপ্লাস্ট। তারপর আমার কি লাগবে? তারপর আমাদের কোষে আরেকটা অঙ্গাণু আছে যার নাম হচ্ছে পার অক্সিসোম। কি নাম? পার অক্সিজোম। এই পার অক্সিজোম অঙ্গাণুটাকে লাগবে। আমার আর কি লাগবে? আমার আর লাগবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন শ্বসন হইতে গেলে কি লাগে? শ্বসন হইতে গেলে কি লাগে? মাইটোকন্ড্রিয়া লাগে। আমাকে এই তিনটা অঙ্গাণুকে ব্যবহার করতে হবে। এই তিনটা অঙ্গাণুকে ব্যবহার করে আমার অবজেক্টিভ কি? আমার লক্ষ্য কি? আমার অবজেক্টিভ কি? অবজেক্টিভ বা লক্ষ্য, আমার লক্ষ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি। আমি নিজের কার্বন ডাইঅক্সাইড এখন কি করব? আমি নিজে তৈরি করব। এটা হচ্ছে ফটো রেসপিরেশনের মেন কথা। ফটো রেসপিরেশনের এগুলো হচ্ছে কি? মেন কথা। ঠিক আছে, এগুলো হচ্ছে ফটো রেসপিরেশনের মেন কথা। এখন চলো আমি দেখি সেই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। দেখো, ফটো রেসপিরেশন করার জন্য দেখো আমাদের বিক্রিয়াটা শুরু হইতো কাকে দিয়ে? আমাদের বিক্রিয়াটা কিন্তু শুরু হইতো আরইউবিপি দিয়ে। কাকে দিয়ে? আরইউবিপি। তাহলে আমরা এখন ধরো কোথায় আছি? আমরা ধরো একটা কোষের প্লাস্টিডে আছি। কোথায় আছি? প্লাস্টিডে আছি, মানে ক্লোরোপ্লাস্টে আছি। ক্লোরোপ্লাস্টে কোথায় আছি? থাইলাকয়েডে ধরো আছি। থাইলাকয়েডটা ঠিক ধরো আমরা ক্লোরোপ্লাস্টের ভিতরে আছি, স্টোমাতে আছি। তাহলে আমার বিক্রিয়াটা কার সাথে হয়েছিল? আরইউবিপি। আরইউবিপি মানে কি? রাইবোলোজ বাইফসফেট। রাইবোলোজ বাইফসফেট, যেটাতে আমরা বিক্রিয়াটা শুরু করি। তার সাথে আমরা নর্মালি কাকে অ্যাড করতাম? তার সাথে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি করতাম? ফিক্স করতাম। কি করতাম? কার্বন ডাইঅক্সাইড দিয়ে ফিক্স করতাম। কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড আছে। মনে করো একটু সালোক সংশ্লেষণের C3 চক্র। C3 চক্রে রাইবোলোজ 1,5 বাইফসফেটের সাথে আমরা কি যুক্ত করতাম? কার্বন ডাইঅক্সাইড যুক্ত করতাম, যাকে বলতাম কার্বন ফিক্সেশন। এখানে তো আমরা সেটা করতে পারতেছি না। মনে করে দেখো এই যে এই জায়গাটায়, এই যে আরইউবিপি রাইবোলোজ বাইফসফেট বা বিসফসফেট, এর সাথে আমরা কি যুক্ত করতাম? কার্বন ডাইঅক্সাইড যুক্ত করতাম। তারপরে আমরা কিটো অ্যাসিড পাইতাম। এভাবে চক্রাকারে বিক্রিয়াটা চলতো। এখন এমন একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে আমার কার্বন ডাইঅক্সাইড নাই। আমি এখন কি করব? আমার তো কার্বন ডাইঅক্সাইড নাই, আমাকে তো কি করতে হবে? আমাকে তো বাঁচতে হবে। সো এখন কার্বন ডাইঅক্সাইড নাই, ভালো কথা। আমার কাছে কি আছে? অক্সিজেন তো ঠিকই আছে, তাই না? আমার কাছে তো অক্সিজেন ঠিকই আছে। ওকে ফাইন, কার্বন ডাইঅক্সাইড নাই, আমার কোনো প্রবলেম নাই। আমি আমার কি করব? অক্সিজেনের সাথে বিক্রিয়া করব। বিক্রিয়া করে আমি একটা 2 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করব। আমি কি করব? একটা 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করব। কয় কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করব? 2 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করব। তাহলে কার্বন কয়টা? 2টা। কয়টা কার্বন? 2টা কার্বন। 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করব, যার নাম হবে হচ্ছে গ্লাইকোলেট। এর নাম কি? গ্লাইকোলেট। আমি একটা গ্লাইকোলেট নামে কি তৈরি করলাম? একটা যৌগ তৈরি করলাম। কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। আর এটা কোথায় ছিল? প্লাস্টিডে ছিল। এটা কোথায় ছিল?
প্লাস্টিডের বাইরে তো কোষের সাইটোপ্লাজম আছে, তাই না? প্লাস্টিডের বাইরে কি আছে? কোষের সাইটোপ্লাজম। একটা কোষের ভেতরে তো প্লাস্টিড থাকে, তার বাইরে কি? সাইটোপ্লাজম। এই যে গ্লাইকোলেটটা এখন ট্রান্সফার মারবে কোথায়? গ্লাইকোলেটটা এখন ট্রান্সফার মারবে কোষের সাইটোপ্লাজমে। কোথায় চলে আসবে? কোষের সাইটোপ্লাজমে চলে আসবে। কোষের সাইটোপ্লাজমে চলে আসবে। এবং কোষের সাইটোপ্লাজমে সে কাকে পাবে? পারঅক্সিজমকে পাবে। কাকে পাবে? পারঅক্সিজম নামক অঙ্গাণুটাকে পাবে। সে কোথায় পাবে? পারঅক্সিজমের ভিতরে চলে যাবে। সে চলে যাবে কারোর ভিতরে? পারঅক্সিজমের ভিতরে। পারঅক্সিসোম। সে চলে গেল কার ভিতরে? পারঅক্সিজমের ভিতরে গেল। পারঅক্সিজমের ভিতরে যাওয়ার পরে সে কি করবে জানো? সে হচ্ছে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আবার কি করবে? আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিছু পদার্থ তৈরি করবে। সাম ইনগ্রেডিয়েন্টস, কিছু প্রোডাক্ট তৈরি করবে। সাম প্রোডাক্ট মানে কিছু প্রোডাক্ট তৈরি করবে। এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, দরকারও নাই। কিছু প্রোডাক্ট তৈরি করবে, কিছু জিনিস তৈরি করবে। ঠিক আছে, কিছু জিনিস তৈরি করবে এবং সেই জিনিসগুলোকে নিয়ে সে কোথায় চলে যাবে? সেই জিনিসগুলো নিয়ে সে চলে যাবে শক্তিঘর। কোথায়? শক্তিঘর। শক্তিঘর মানে কি? মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে। সেই জিনিসগুলোকে নিয়ে সে মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে। চলে গেল মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে যে সে এখন শ্বসন করবে। কি করবে? এই শ্বসন কিন্তু ওই শ্বসন না যে শ্বসনে মানে শক্তি তৈরি হয়। এবং এইভাবে সে কি ত্যাগ করবে? শ্বসন প্রক্রিয়ায় কি ত্যাগ হয়? এইভাবে সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে এবং এই কার্বন ডাইঅক্সাইডটাকে গাছ আবার পরে কি করবে? ব্যবহার করবে। এই দেখো সে কার্বন ডাইঅক্সাইড বানাই ফেললো। মাইটোকন্ড্রিয়ার ভিতরে গেল। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? পাওয়ার হাউস বলি। এবং সে কি ত্যাগ করে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমরা শ্বসন প্রক্রিয়া কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। ওই যে সেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল এবং এই কার্বন ডাইঅক্সাইডকে উদ্ভিদ আবার সেকেন্ড টাইম কি করবে? ইউজ করবে। পুরো প্রসেসটা আমি বলি। রাইবোলোজ বাইফসফেট বা রাইবোলোজ ডাইফসফেট যেটা আছে সেটার সাথে কার দরকার ছিল? কার্বন ডাইঅক্সাইডের দরকার ছিল। কার্বন ডাইঅক্সাইড থাকলে এখানে কি শুরু হইতো? আইদার C3 অথবা আইদার C4 চক্র শুরু হইতো। কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড নাই, আছে কে? অক্সিজেন। তাহলে আমাকে কি করতে হবে? এই দুটোর মধ্যে বিক্রিয়া করাতে হবে। বিক্রিয়া করানোর ফলে ওই প্লাস্টিকের মধ্যে কি তৈরি হবে? গ্লাইকোলেট নামে 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে। গ্লাইকোলেট নামে 2 কার্বন বিশিষ্ট কি তৈরি হবে? যৌগ তৈরি হবে। এই গ্লাইকোলেটটা এখন বের হয়ে আসবে প্লাস্টিক থেকে। কোথায় চলে যাবে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কার সাথে যে যুক্ত হবে? পারঅক্সিজমের ভিতরে যে ঢুকবে। পারঅক্সিজমের ভিতরে অক্সিজেন দিয়ে আবার বিক্রিয়া করবে। পারঅক্সিজম দিয়ে দেখো, অক্সিজেন কথাটা দিয়ে মনে রাখবা, সে অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করে কিছু পদার্থ তৈরি করবে। সেই সাম প্রোডাক্ট আবার কোথায় ঢুকবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে। মাইটোকন্ড্রিয়া এগুলোকে যখন কি করবে? শ্বসন করবে। কিন্তু এই শ্বসনে শক্তি তৈরি হবে না। কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডকে উদ্ভিদ আবার সেকেন্ড টাইম কি করবে? ব্যবহার করবে। তার মানে কি? দেয়ার ওয়াজ ক্রাইসিস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য প্ল্যান্টস প্রডিউস দেয়ার কার্বন ডাইঅক্সাইড বাই ইটস ওন। মানে কি? আমাদের কার্বন ডাইঅক্সাইড একটু ক্রাইসিস ছিল, যার কারণে সালোক সংশ্লেষণ চলতেছিল না। উদ্ভিদ নিজের কার্বন ডাইঅক্সাইড নিজে কি করে ফেললো? তৈরি করে ফেললো। এই হচ্ছে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। ক্লিয়ার? কথা বুঝছো? এটা কিন্তু সৃজনশীলের বিতে চলে আসে মাঝে মাঝে। এটা কিন্তু সৃজনশীলের বিতে মাঝে মাঝে চলে আসে। বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? বলো এটুকু বুঝছো কিনা? বুঝলে ইয়েস লিখে জানো। বুঝলে ইয়েস লিখে জানো। এই চ্যাপ্টারটা কোনো মতে স্কিপ করা যায় না? করতে পারো। 2টা সৃজনশীল নিজের হাতে মানে হত্যা করবা। মানে আমি বুঝি না তোমাদের। দাঁড়াও আসতেছি। আমি বাবা তোমাদের একটা জিনিস বুঝি না, তোমাদের অধ্যায় কমাই দিয়ে রাখতে রাখতে 5টা রাখছে, তারপরে তোমরা চিন্তা করো একটা চ্যাপ্টার স্কিপ করবা কেমনে ভাই? এইভাবে ডিটেলসে পড়ানোর পরে যদি তোমরা মনে করো এটা স্কিপ করা লাগবে, বড় জোর এই চ্যাপ্টারে 9টা 10 11 12 থেকে 13টা ভিডিও হবে। 12 থেকে 13টা ভিডিও দেখা যদি তুমি একটা সৃজনশীল আনসার, 2টা সৃজনশীল আনসার করতে পারো উদ্ভিদ বিজ্ঞানের পুরাপুরি, আমি তো মনে করি এটা আমাকে যদি কেউ বলতো আমি মনে করতাম যে অন্য সব অধ্যায় বাদ, উদ্ভিদ সাহিত্য ইজ রিয়েল। আমি এভাবে বলতাম, অন্য সব অধ্যায় বাদ, উদ্ভিদ সাহিত্য ইজ রিয়েল। সিরিয়াসলি ম্যান, আমি এভাবে বলতাম। এরপরও তোমরা চিন্তা করো যে একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিবা, একটা চ্যাপ্টার স্কিপ করবা, কেমনে ভাই? কেমনে কেমনে চিন্তা করো এটা? এখনো যে সময় আছে, 12টা লেকচার করে যদি আমার বলে কেউ যে তোমারে আমি 50টা লেকচার করতে দেবো, 50টা লেকচার করলে তুমি 4টার মধ্যে 4টা সৃজনশীল কমন পাবা। আমাদের সময় 4টা সৃজনশীল আনসার করা লাগতো, আমি চোখ কান বন্ধ করে 50টা লেকচারই করতাম।
কার্বন ডাই অক্সাইড কোথায় যাবে? কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণ করার জন্য যাবে। আবার আমার তো মেনটাই তো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ করার জন্য কার্বন ডাই অক্সাইডের অভাব হয়েছিল, সে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ নিজে তৈরি করলো, এবার সে যাবে আবার সালোক সংশ্লেষণ করতে। অভাব ছিল, সে অভাবটা সে পূরণ করলো। বুঝছো? এই হচ্ছে কথাবার্তা। তাহলে গেল। এবার তো আর আমরা তেমন আহামরি কোনো কিছুতে নাই। এবার আমরা কি করব? সালোক সংশ্লেষণের প্রভাবক পড়ব। এবার আমরা কি পড়ব? সালোক সংশ্লেষণের প্রভাবক পড়ব। প্রভাবক 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 দুই রকমের, বাহ্যিক আর আভ্যন্তরীণ। প্রভাবক দুই রকমের, বাহ্যিক প্রভাবক এবং আভ্যন্তরীণ প্রভাবক। ওকে, বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে আমরা প্রথমে কাকে আনবো? প্রথমে আনবো হচ্ছে আলো। প্রথমে আনবো হচ্ছে আলো। আলো প্রয়োজন, আলো ছাড়া সম্ভব না, কারণ আলো ছাড়া আলোক নির্ভর পর্যায় চলবে না। আলো ছাড়া আলোক নির্ভর পর্যায়ে চলবে না। আলোক নির্ভর পর্যায়ে না চললে সালোক সংশ্লেষণও হবে না। তবে মনে রাখবা বেনি কলা, মনে রাখবা বেনি কলা, এই চারটা আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়। বেগুনি, নীল, কমলা, লাল। বেগুনি, নীল, কমলা, লাল, এই চারটা আলোতে সালোক সংশ্লেষণ কি হয়? সব থেকে ভালো হয়। আলো না থাকলে আলোক নির্ভর পর্যায়ে চলবে না। আলোক নির্ভর পর্যায়ে না চললে সালোক সংশ্লেষণও হবে না। এবার আসি কার্বন ডাই অক্সাইড। দেখো, কার্বন ডাই অক্সাইড এমন একটা জিনিস, কার্বন ডাই অক্সাইড যত বাড়বে সালোক সংশ্লেষণ তত কি হবে? বাড়বে। কারণ সালোক সংশ্লেষণ করার জন্য কি দরকার? কার্বন ডাই অক্সাইড দরকার। কার্বন ডাই অক্সাইড দরকার। কিন্তু আবার একটা কথা আছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি অতিমাত্রায় বেড়ে যায় তখন অম্লত্ব বেড়ে যাবে। তখন কি বেড়ে যাবে? অম্লত্ব বেড়ে যাবে। কোষের মধ্যে অ্যাসিডিটি বেড়ে যাবে। অম্লত্ব বেড়ে দিলে কিন্তু আবার ফটোসিনথেসিস কি হয়ে যাবে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ কিন্তু আবার কমে যাবে। তার মানে কি, কার্বন ডাই অক্সাইড না থাকলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড বাড়লে সালোক সংশ্লেষণ বাড়বে। কিন্তু কার্বন ডাই অক্সাইড যদি অতিমাত্রায় বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড যদি কি হয়? অতিমাত্রায় বেড়ে যায়, তাহলে কোষের ভিতরে অ্যাসিডের কারণে কি বেড়ে যাবে? অম্লত্ব বেড়ে যাবে। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। আমি একটু লিখে দিই এখানে, কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে গেলে অম্লত্ব বেড়ে যাবে, কারণ অ্যাসিডিটি বেড়ে যাবে, যার কারণে সালোক সংশ্লেষণ তখন কি হয়ে যাবে? আবার স্লো হয়ে যাবে। তার মানে কার্বন ডাই অক্সাইডকে কিসে রাখতে হবে? ব্যালেন্সে রাখতে হবে। এবং ব্যালেন্সের মাত্রা কত তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা পড়বা। কারণ নর্মালি প্রকৃতিতে 0.04% কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। ঠিক আছে। এবার আসি H2O, পানি। পানির ক্ষেত্রে কি বলবো? পানি হচ্ছে র প্রোডাক্ট, র ম্যাটেরিয়ালস। পানি হচ্ছে র ম্যাটেরিয়ালস, পানি ছাড়া চলবেই না। এই জন্য লিখে দিলাম র ম্যাটেরিয়ালস, কাঁচা মাল। পানি হচ্ছে কি? র ম্যাটেরিয়ালস বা কাঁচা মাল, পানি ছাড়া সম্ভবই না। পানি তোমাকে অবশ্যই এবং অবশ্যই কি করতে হবে? প্রদান করতে হবে সালোক সংশ্লেষণটাকে কি করার জন্য? চালু রাখার জন্য। তারপর আসে তাপমাত্রা। একটা অপটিমাম টেম্পারেচার থাকে, যে কোন তাপমাত্রা সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হবে। এটা কত? এটা হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অপটিমাম টেম্পারেচার। এটা হচ্ছে কি? অপটিমাম টেম্পারেচার। এটাকে বলে অপটিমাম টেম্পারেচার বা অত্যানুকূল তাপমাত্রা, কিন্তু এমসিকিউ আসে। তবে মনে রাখবা 0 ডিগ্রির নিচে বা 45 ডিগ্রির উপরে গেলে সালোক সংশ্লেষণ কি হয়ে যায়? সালোক সংশ্লেষণ কি হয়ে যায়? অফ হয়ে যায়। এই কথাটা কিন্তু তোমাদের মাথায় রাখা লাগবে। অপটিমাম টেম্পারেচারটা মনে রাখো। অপটিমাম টেম্পারেচার কিন্তু পরীক্ষায় আসে। সালোক সংশ্লেষণের অত্যানুকূল তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণের অত্যানুকূল তাপমাত্রা কত? এই প্রশ্নটা কিন্তু আসে। এবার আসি অক্সিজেন। অক্সিজেন যত বাড়বে সালোক সংশ্লেষণ তত কি হবে? কমবে। কারণ অক্সিজেন উল্টা দিকে তৈরি হয়। ডান দিকে যেটা থাকে ওটা বাড়লে কি হয়? বিক্রিয়া উল্টা দিকে যায়। বিক্রিয়া কি হয়? উল্টা দিকে যায়। যেমন ধরো আমি যদি এখানে বলি, দেখো বিক্রিয়ার ক্ষেত্রে এই দিকে যারা আছে এরা বাড়লে বিক্রিয়া কি হবে? সামনের দিকে যাবে, লাসাতিলীয় নীতি অনুসারে। আর এই দিকে যারা আছে এরা বাড়লে বিক্রিয়া কিন্তু উল্টা দিকে যাবে, মানে কি সালোক সংশ্লেষণ কমে যাবে। এখানে দেখো ডান দিকে আছে কি? কার্বন ডাই অক্সাইড। কারণ কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যত বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে তত কিন্তু বিক্রিয়া উল্টা দিকে যাবে। তার মানে কি? সালোক সংশ্লেষণ তত কমে যাবে। এই জন্য অক্সিজেন যত বাড়বে, অক্সিজেন যত বাড়বে সালোক সংশ্লেষণ তত কি হবে? সালোক সংশ্লেষণ ততই কিসের দিকে যাবে? ততই নেগেটিভের দিকে যাবে। তাহলে এই কটা বাহ্যিক প্রভাবক হিসেবে আমাদের এই কটা পড়লেই চলে। এই কটা আমাদের বাহ্যিক প্রভাব হিসেবে মেইনলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, গেল। এবার আমরা অভ্যন্তরীণ প্রভাবকে চলে যাব। এবার আমরা অভ্যন্তরীণ প্রভাবকে যাব। আমরা 2 নম্বরের কথা বলবো, অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকে
আমরা প্রথমে কি বলবো? আমরা প্রথমে বলবো হচ্ছে পাতার বয়স। পাতার বয়স, সরি টু সে বাট ইটস রিয়েল, যে মাঝারি বয়সের পাতার, যেটা হচ্ছে মাঝারি বয়সের পাতা, সেই মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। তাহলে লিখে রাখি মাঝারি, মাঝারি বয়স, মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ কি হবে? সব থেকে বেশি হবে। যারা হচ্ছে মিড লেভেলে, মানে আমাদের মতো বয়সে যারা আছে, তাদের সালোক সংশ্লেষণ কি হবে? সব থেকে ভালো হবে। ভাইয়া 2 নাম্বারটা বুঝি নাই। কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে সালোক সংশ্লেষণ তত বাড়বে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে, অনেক বেশি বেড়ে গেলে কোষের অম্লত্ব কি হয়ে যাবে? বেড়ে যাবে। কোষের অম্লত্ব যখন বেড়ে যাবে, অ্যাসিডিটি যখন বেড়ে যাবে, তখন আবার তখন ফটোসিনথেসিস কি হয়ে যাবে? তার মানে কার্বন ডাইঅক্সাইডকে একটা নির্দিষ্ট ব্যালেন্সে কি করতে হয়? রাখতে হয়। বুঝছি। পাতার বয়স দেখলাম, তো পাতার বয়স দেখার পরে যে টপিকটা পড়বো পাতার অন্তর্গঠন। পাতার অন্তর্গঠন, পাতার অন্তর্গঠন, পাতার অন্তর্গঠন। অন্তর্গঠনের মধ্যে কি রাখবো? মেসোফিল, মেসোফিল ও বান্ডেল শীত কোষ, বান্ডেল শীত কোষ পর্যাপ্ত থাকবে। মেসোফিল কোষ এবং বান্ডেল শীত কোষ পর্যাপ্ত থাকবে। মেসোফিল কোষ শুধুমাত্র সিথির জন্য, আর সিফোরের জন্য বান্ডেল শীত কোষটা কি থাকবে? পর্যাপ্ত পরিমাণ থাকবে। তাহলে সালোক সংশ্লেষণটাও কি হবে? সালোক সংশ্লেষণটাও ভালোভাবে আগাবে। বুঝছো? তারপরে পয়েন্ট ক্লোরোফিল, তারপরে পয়েন্ট হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, ক্লোরোফিল ইজ এ মাস্ট। ক্লোরোফিল না থাকলে সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে? সালোক সংশ্লেষণ জায়গায় দাঁড়ায় কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ক্লোরোফিল ইজ এ মাস্ট, ক্লোরোফিল আমার লাগবেই। ঠিক আছে। তারপর দেখো শর্করার পরিমাণ, পাতার ভিতরে শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ। পাতার ভিতরে কি থাকে? খাবার থাকে না? পাতার খাবারটা কি জাতীয়? শর্করার পরিমাণ। এখন দেখো তো শর্করা মানে গ্লুকোজ, গ্লুকোজটা কোন দিকে ছিল বিক্রিয়ার? ডান দিকে। তাহলে খাবার যত বাড়বে তত বিক্রিয়া কোন দিকে যাবে? উল্টা দিকে যাবে। তবে সালোক সংশ্লেষণ তত কমবে। তবে তুমি আবার এটা অন্যভাবে চিন্তা করো, পাতার খাবার তৈরির জন্য সালোক সংশ্লেষণ হয়। পাতার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, তাহলে পাতা কি সালোক সংশ্লেষণ করবে? করবে না। এই জন্য তখন কি হয়ে যাবে? সালোক সংশ্লেষণ কমে যাবে। তাহলে খাবার শর্করা যত বাড়বে পাতার ভিতরে, তত সালোক সংশ্লেষণ কি হবে? কমবে। তাহলে শর্করা বাড়লে সালোক সংশ্লেষণ কমবে। শর্করার পরিমাণ যত বাড়বে সালোক সংশ্লেষণ তত কমবে। শর্করার পরিমাণ যত বাড়বে সালোক সংশ্লেষণ তত কি হবে? কমবে। বেসিক কমন সেন্স। ঠিক আছে, গেল। এরপরে কি? এরপর হচ্ছে পটাশিয়াম আয়ন। এরপরটা কি? এরপরটা হচ্ছে পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন পত্রন্ধ্র খোলার জন্য লাগে। কিসের জন্য লাগে? পত্রন্ধ্র খোলার জন্য লাগে। আর পত্রন্ধ্র খুললে সালোক সংশ্লেষণ কি হবে? বাড়বে। তাহলে এই জন্য আমাদের কি রাখতে হবে? পটাশিয়ামটা আমলে রাখতে হবে। তারপরে আমরা কার কথা বলবো? তারপরে আমরা কার কথা বলবো? এনজাইম। আমরা কার কথা বলবো? এনজাইমের। এনজাইমগুলো কিন্তু মাস্ট। এনজাইম না থাকলে কি হবে না? বিক্রিয়াও হবে না। এই জন্য এনজাইমগুলো কি? মাস্ট। এই কয়টা কথা তোমরা কিসের জন্য পড়বা? অভ্যন্তরীণ প্রভাবকের জন্য পড়বা। এই কথা আমাদের কিসের জন্য পড়বো? আমরা অভ্যন্তরীণ প্রভাবকের জন্য আমরা পড়বো। ঠিক আছে। তাহলে আমরা বাহ্যিক প্রভাবক পড়লাম, আমরা অভ্যন্তরীণ প্রভাবক পড়লাম। এটা কিন্তু সৃজনশীলের গতে, বিশেষ করে ঘতে চলে আসে। এটা কি উভমুখী বিক্রিয়া? উভমুখী না, বাট বিক্রিয়াটাকে তুমি চিন্তা করো না। নর্মাল তুমি চিন্তা করো, উভমুখী তুমি লিখতে পারো। তুমি যদি বাইরে করো তাহলে সেটা উভমুখীর মতো কাজ করবে, তুমি যদি নর্মালি করানোর চেষ্টা করো। কিন্তু বিক্রিয়া তো অনেকগুলা, তাই না? এই জন্যে উভমুখী বিক্রিয়া আমরা লাসাতে কথা ব্যবহার করতে পারি যদিও, বাট এই বিক্রিয়াটাকে তুমি চাইলে উভমুখী হিসেবে চিন্তা করতে পারো। কারণ বিক্রিয়াটা তো উদ্ভিদ করতেছে, এখন সেটা উভমুখী না। কিন্তু তুমি যদি নর্মালি তুমি নিজে যদি বিক্রিয়া করানোর চেষ্টা করো, তাহলে প্রত্যেকটা ধাপ উভমুখী হিসেবে কাজ করবে। ঠিক আছে। আর যে কোনো একমুখী বিক্রিয়াকে চাইলে কি বানানো যায়? পর্যাপ্ত পরিবেশে উভমুখী বানানো যায়। তো সেইভাবে কম্পেয়ার করা হচ্ছে এটাকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওটা তো কোনো সার্টিফাইড নিয়ম না, বুঝতে সুবিধার জন্য আমরা ওইটা বলি। ঠিক আছে। তাহলে এটা গেল, এই জিনিসটা গেল। এখন আমরা যে টপিকটা পড়বো, এটা থেকে সেমন কোনো সৃজনশীল আসে না, বাট এমসিকিউ এর জন্য লাগে। সৃজনশীলের খতে বা কতে চলে আসতে পারে, সেটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। এখন আমরা কি পড়বো? লিমিটিং ফ্যাক্টর। ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম বিজ্ঞানী লিবিক এটাকে আবিষ্কার করছিল। এখন আমরা পড়বো লিমিটিং ফ্যাক্টর।
এখন আমরা পড়ব লিমিটিং ফ্যাক্টরস। লিমিটিং ফ্যাক্টরস, লিমিটিং ফ্যাক্টরস। তো লিমিটিং ফ্যাক্টরসকে বোঝার জন্য ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম নামের একটা ল দিছিল বিজ্ঞানী লিবিক। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম ছিল হচ্ছে বিজ্ঞানী লিবিক। ঠিক আছে, বিজ্ঞানী লিবিক, LIEBIG, LIEBIG, সায়েন্টিস্ট লিবিক এই ল অফ মিনিমাম নামের কিছু সূত্র দিছিল। সেখানে বলা হয়েছিল তিনটা প্যারামিটার। কয়টা প্যারামিটার ভাইয়া? তিনটা প্যারামিটার আমাদের মাথায় রাখতে হবে। কয়টা প্যারামিটার? তিনটা প্যারামিটার আমাদের মাথায় রাখতে হবে। একটা প্যারামিটার হচ্ছে তাপমাত্রা, একটা প্যারামিটার কি? তাপমাত্রা। তিনটা প্যারামিটার, একটা প্যারামিটার তাপমাত্রা, আরেকটা প্যারামিটার কি? আরেকটা প্যারামিটার হচ্ছে আলোর তীব্রতা, আলোর তীব্রতা, এবং আরেকটা প্যারামিটার আছে, তিনটা প্যারামিটার তো, আরেকটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব। এই তিনটা প্যারামিটার একটা সালোক সংশ্লেষণের বিক্রিয়াকে কন্ট্রোল করে। বিক্রিয়াটা কোন দিকে যাবে, বিক্রিয়াটা হবে নাকি হবে না, সালোক সংশ্লেষণ হবে কি হবে না, এটাই তিনটা জিনিস কন্ট্রোল করে। এবং এগুলো যদি থ্রেশহোল্ড লেভেলে না থাকে, থ্রেশহোল্ড লেভেল মানে কি? ধরো যেটাকে আমরা নর্মালি বলে থাকি, বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা বলি না একটা ন্যূনতম মাত্রা, যেটাকে কি বলে? ন্যূনতম মাত্রাকে কি বলে রাসায়নিক পরিবর্তনে? সক্রিয়করণ শক্তি বলি। সক্রিয়করণ শক্তি, তোমাদের তো সক্রিয়করণ শক্তি সেভাবে করে পড়ানো হয় নাই। তারপরে আমরা বলতে যাচ্ছি যে একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া ধরে সামনের দিকে আগাচ্ছে, তো বিক্রিয়া ধরে এতটুকু আগাইলো, এতটুকু আগাইলে ধরো তার প্রোডাক্ট তৈরি হবে না, তার উৎপাদ তৈরি হবে না। একটা থ্রেশহোল্ড লেভেল দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে তার থ্রেশহোল্ড লেভেল। তো বিক্রিয়া যদি এটাকে ক্রস করতে পারে তাহলে সেই বিক্রিয়া কি করবে? তাহলে সেই বিক্রিয়া উৎপাদটা তৈরি করতে পারবে। এখন ধরো বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, অগ্রসর হচ্ছে, যখনই বিক্রিয়াটা এরকম করে উপরে অগ্রসর হয়ে যাবে তখনই বিক্রিয়াটা উৎপাদটা তৈরি করবে, যখন এবার নিচে নেমে যাবে তখন এর উৎপাদটা তৈরি হবে না। তাহলে এই যে কালো যে লাইনটা, এটাকে আমরা থ্রেশহোল্ড লেভেল বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি বলি। মানে এতটুকু জায়গায় যে বিক্রিয়া হয়েছে, এই বিক্রিয়ার জন্য কোনো উৎপাদ তৈরি হয় নাই। এতটুকু জায়গায় যে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার জন্য কোনো উৎপাদ তৈরি হয় না, তার মানে কোনো গ্লুকোজ তৈরি হয় নাই। এতটুকু সময়ে যে বিক্রিয়াটা হয়েছে, এইটুকু সময়ের মধ্যে আমি কি পাবো? বিক্রিয়ায় উৎপাদ পাবো বা গ্লুকোজ পাবো। এটা হচ্ছে ফ্যাক্ট। তো ল অফ মিনিমাম কি বলছে? ল অফ মিনিমাম বলছে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন তাপমাত্রা, আলোর তীব্রতা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এটা এই জিনিসটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে। ওটা যদি ঠিকমতো না থাকে তাহলে বিক্রিয়া কোথায় চলে যাবে? থ্রেশহোল্ডের নিচে চলে যাবে। যেমন ধরো আমি যদি তাপমাত্রার কথা বলি, আমরা কিন্তু অলরেডি অপটিমাম টেম্পারেচার পড়ে আসছি। ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা একটা অপটিমাম টেম্পারেচার পড়ে আসছি। সেটা কি বলছি? 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড অলরেডি কিন্তু আমরা পড়ে আসছি। কত বলছিলাম? 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড কি বলছিলাম? অপটিমাম টেম্পারেচার। এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, তোমার ধরো তাপমাত্রা, তুমি যদি কোনো কারণে, কই গেল ফাইলটা, আচ্ছা, তাপমাত্রা যদি কোনো কারণে ধরো তুমি 0 ডিগ্রির নিচে নিয়ে গেলা, সরি, তাপমাত্রা কোনো কারণে তুমি 0 ডিগ্রির নিচে নিয়ে গেলা, তাহলে কিন্তু বিক্রিয়া কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তুমি যদি 22 থেকে 35-এর মধ্যে থাকো, তখন বিক্রিয়াটা কি হবে? সুন্দর করে আগাবে, সুন্দর করে চলবে। কিন্তু তুমি যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে, 35 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে যদি একটু একটু করে বাড়াও, একটু একটু করে বাড়াও, সেটা বিক্রিয়ার হারকে কি করে দিবে? হার আস্তে আস্তে কি করে দিবে? কমিয়ে দিবে। হারকে আস্তে আস্তে কি করে দিবে? কমিয়ে দেবে। মোটামুটি 45 ডিগ্রির উপরে গেলে বিক্রিয়া একদম কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কথাটা এভাবে বলতে পারি, ধরো টেম্পারেচারটা আমরা এভাবে দেখাইতে পারি, একটা গ্রাফ আঁকাইতে হবে। আচ্ছা, পাশে এটার মধ্যে আঁকাই একটা গ্রাফ। এটা একটা গ্রাফ, ঠিক আছে, এটা একটা গ্রাফ। এখন ধরো তাপমাত্রা দেখাবো আমি। তাপমাত্রা, তাপমাত্রা ধরো আছে 0, 10, 15, 20, 22, 25, 30, 35, 40, 45, 50। ঠিক আছে, এটা হচ্ছে কি? তাপমাত্রা। এটা কি?
তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি থ্রেশহোল্ড লেভেল কতটুকু পাইছিলাম 22 থেকে 35, তার মানে কি এতটুকু লেভেলের মধ্যে যখন তাপমাত্রা থাকবে তখন সালোক সংশ্লেষণটা কি হবে, খুব সুন্দর করে চলবে। এতটুকু লেভেলের মধ্যে যখন তাপমাত্রা থাকবে তখন সালোক সংশ্লেষণটা কি করবে, খুব সুন্দরভাবে চলবে। তার মানে কি, তার মানে হচ্ছে একটা বিক্রিয়া যদি হওয়া শুরু করে, বিক্রিয়া যদি এই টেম্পারেচার থেকে হওয়া শুরু করে, তাহলে এখানে খুব বেশি একটা প্রোডাক্ট আমি পাবো না। বিক্রিয়া যদি কোনো কারণে এইদিকে নেমে যায়, তাহলে সালোক সংশ্লেষণ একদম কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বিক্রিয়াটা যদি বাড়তে থাকে, এই যে এইখানে যে আসলো, এতটুকু পোর্শনে বিক্রিয়াটা খুব সুন্দর করে কি তৈরি করতে পারবে, সালোক সংশ্লেষণটা তৈরি করতে পারবে, গ্লুকোজটা তৈরি করতে পারবে। কিন্তু এটা যদি কোনো কারণে এভাবে উপর দিকে চলে যায়, তারপর যদি উপর দিকে চলে যায়, তখন কিন্তু বিক্রিয়াটা আর কোনো সালোক সংশ্লেষণ বা কোনো গ্লুকোজ তৈরি করতে পারবে না। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এতটুকু পোর্শনে যে বিক্রিয়াটুকু হয়েছে, সেই বিক্রিয়াটা সব থেকে ভালো সালোক সংশ্লেষণটা করতে পারছে, সব থেকে ভালো গ্লুকোজ তৈরি করতে পারছে। এর উপরে যত গেছি তত প্রোডাক্ট কি হয়ে গেছে, কমে গেছে। এর নিচে যত নামছি প্রোডাক্ট তত কি হয়ে গেছে, কমে গেছে। মানে গ্লুকোজ উৎপাদন তত কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে এটাই হচ্ছে ল অফ মিনিমাম একটা টেম্পারেচার দরকার, সেটা আবার একটা ম্যাক্সিমাম লিমিটও আছে। সেটা সব থেকে বেস্ট কত, 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারলাম কথাটা, বুঝছি এইটুকু। তো 22 থেকে 35 সে সব থেকে ভালো কি তৈরি করতে পারবে, সালোক সংশ্লেষণ করতে পারবে। গেল। এবার আসি আমরা আলোর তীব্রতা থেকে আসলে বলার মতো কিছু নাই। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি কি, কলা, বেগুনি, নীল, কমলা, লাল, এটুকুর মধ্যে কি হবে, ভালো হবে। আলোর তীব্রতা বলতে কি, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার তীব্রতাকে বুঝাইছে, তার উপর ডিপেন্ড করা হবে। তাহলে এখান থেকে আসলে নতুন করে বলার কিছু নাই। আলোর তীব্রতা থেকে নতুন করে আমার বলার কিছু নাই। এখান থেকে যা যা বলার দরকার আমি কিন্তু অলরেডি বলে ফেলছি। আলোর তীব্রতা খুবই গুরুত্বপূর্ণ। ধরো আলো অনেক হালকা, তখন কি আলোক পর্যায়ে খুব ভালো করে হবে। যখন তীব্র আলো থাকবে তখন আলোক পর্যায়ে কি হবে, খুব ভালো করে হবে। কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে, আলো এত বেশি তীব্র, এত বেশি হিট যে 30 ডিগ্রির উপরে, অনেক উপরে চলে যাচ্ছে, তাপমাত্রা কি অনেক উপরে চলে যাচ্ছে, তখন পত্ররন্ধ্র কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অনেক তীব্র আলো তারপর পত্ররন্ধ্র কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কম আলোতে এমনি কিন্তু পত্ররন্ধ্র কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যেমন রাত্রেবেলা পত্ররন্ধ্র কি থাকে না, খোলা থাকে না, এক্সেপ্ট পাথরকুচি। এই পাথরকুচি গোত্রের যে পাতা, ওদেরকে কিন্তু ক্রেসুলেশন অ্যাসিড মেটাবলিজম হয়। ক্যাম নিয়ে কিন্তু আমি তেমন কোনো কথা বলি নাই। ওই ক্যাম নিয়ে এইটুকু বলে বলছে, পাথরকুচি গোত্রে যারা আছে এদের ক্যাম প্রক্রিয়া হয়। ক্যাম নিয়ে এত কিছু বলা নাই, ওইটুকু পড়লেই চলবে। তাহলে আলোর তীব্রতা এটাই বুঝাইলাম যে আলো যখন ভালো থাকবে তখন পত্ররন্ধ্র কি থাকবে, খোলা থাকবে। পত্ররন্ধ্র খোলা থাকলে সালোক সংশ্লেষণ কি হবে, ভালো হবে। তো আলোর তীব্রতা এত বেশি যে পত্ররন্ধ্র খুলতেই পারতেছে না, তখন আবার কি হবে, সালোক সংশ্লেষণ কমে যাবে। আবার আলোর তীব্রতা যখন আস্তে আস্তে কমে যাবে, বিকেলের পরে সন্ধ্যার পরে রাত, তখন আবার পত্ররন্ধ্র অটোমেটিক কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে কি করতেছে, লিমিট করতেছে কাকে, সালোক সংশ্লেষণকে। ধরো অনেক সালোক সংশ্লেষণ হচ্ছে, আলো অনেক ভালো, তাপমাত্রাও ফেভারেবল, কিন্তু আস্তে আস্তে সেটাকে লিমিট দেওয়ার জন্য সন্ধ্যা হবে, তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা শীতকালে কিন্তু 20-এর নিচেও নেমে যায়, তখন কি সালোক সংশ্লেষণ ঠিক মতো হবে না। সূর্যের আলো কিন্তু একটা সময় শীতের সময় কি হয়ে যায়, কমে যায়। ওই সময় সালোক সংশ্লেষণ আস্তে আস্তে কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে কথাবার্তা। এইবার আসি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, কারণ কার্বন ডাইঅক্সাইড খুবই সেন্সিটিভ একটা জিনিস। যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তোমাদের বইয়ে কিছু কথাবার্তা বলছে, আমি তোমাদের একটু পড়ে শুনে দাঁড়াও, তোমাদের বইটা নিয়ে একটু দাঁড়াও, কয়েকটা কথা বলছে, আমি তোমাদের একটু পড়ে শোনাই। দেখো, কার্বন ডাইঅক্সাইডের কথা এভাবে বলছে যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ঘন্টায় 10 মিলিগ্রামের উপরে হলে সালোক সংশ্লেষণ হার হঠাৎ কমে যাবে। এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তার মানে কি বলছে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি ঘন্টায় 10 মিলিগ্রাম পার ঘন্টা, মানে কি, মানে হচ্ছে উদ্ভিদটা 10 মিলিগ্রাম করে কি নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। মিনিটে প্রতি ঘন্টায় কতটুকু করে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে উদ্ভিদটা, 10 মিলিগ্রাম। ঠিক আছে, তো যদি ঘটে এরকম যে এর উপরে চলে গেছে, যদি এরকম হয় যে এর উপরে চলে গেছে, তখন সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে লিমিটিং ফ্যাক্টরটা কে? তাহলে তো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড অনেক কি বেশি। তো অনেক বেশি বেড়ে গেলে কিন্তু তখন আবার কার্বন আস্তে আস্তে সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে, কমে যাবে।
ঠিক আছে। নরমালি একটা গাছ তার পাতাকে 1 মিলিগ্রাম পার আওয়ার প্রোভাইড করে কি কার্বন ডাইঅক্সাইড। নরমালি একটা উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য, সালোক সংশ্লেষণের জন্য কতটুকু কার্বন ডাইঅক্সাইড তার দরকার প্রতি ঘন্টায়? 1 মিলিগ্রাম, এটুকু সরবরাহ করে। কিন্তু ধরো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, তখন কি হয়ে যাবে? এত বেশি অম্লত্ব বেড়ে যাবে যে তখন বন্ধ হয়ে যাবে, এবং 10 মিলিগ্রামের উপরে উঠলে কিন্তু কি হয়ে যাবে? সালোক সংশ্লেষণ টু মাস লেভেলের কি হয়ে যাবে? কমে যাবে। আমরা বলছি কার্বন ডাইঅক্সাইড দরকার, কিন্তু অনেক বেশি হয়ে গেলে আবার কি হয়ে যাবে? বিক্রিয়াটা লিমিটে চলে আসবে। ঠিক আছে। তারপর তোমাদের আরো কথা বলছে, দেখো সমুদ্র সমতলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 300 ppm পার্টস পার মিলিয়নের, এবং উচ্চ দ্রাঘিম অংশে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কমতে থাকে। তার মানে কি, সমুদ্র থেকে যখন দ্রাঘিমা রেখাটা বাড়তে থাকে, মানে কি উচ্চতা যখন বাড়তে থাকে, তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব আস্তে আস্তে কি হয়ে যায়? কমে যায়। গম গাছে 0.15% কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি। জলজ উদ্ভিদে 1.1% কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব পর্যন্ত সালোক সংশ্লেষণের হার বাড়তে থাকে। তারপরে বলছে ক্লোরেলা উদ্ভিদের ক্ষেত্রে উচ্চ ঘনত্ব শোষণ করার ক্ষমতা উচ্চ উদ্ভিদে পাতা হতে বেশি। পাতায় বেশি কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করলে পাতায় ক্ষত সৃষ্টি হতে পারে। যেমন টমেটো উদ্ভিদে বেশি কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করলে পাতায় ন্যাক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়। ন্যাক্রোটিক অঞ্চল মানে কি? মৃত অঞ্চল। ন্যাক্রোসিস মানে কি? কোষের মৃত্যু, পুষ্টির অভাবে কোষের মৃত্যু। কোষের মৃত্যু দুইভাবে হয়, ন্যাক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। জেনেটিক মৃত্যু হলে অ্যাপোপ্টোসিস, আর পুষ্টির কারণে মৃত্যু হলে ন্যাক্রোসিস। তার মানে দেখো কার্বন ডাইঅক্সাইডটা খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইড ছাড়া তোমার কি হবে না? সালোক সংশ্লেষণ হবে না। এটা যেমন ট্রু। আবার কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি অনেক বেশি বেড়ে যায়, তখন পাতার মধ্যে অম্লত্ব বাড়বে, তখন পাতা ঠিক মতো কি করতে পারবে না? সালোক সংশ্লেষণ করতে পারবে না। তাহলে এখানে কিন্তু বেশ কিছু এমসিকিউ কিন্তু এখানে ছিল। আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে গম গাছের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পার্সেন্ট লাগে, তারপরে জলজ উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগে, এই জিনিসগুলো তোমরা এমসিকিউর জন্য জেনে নিবা। সব শেষে যে জিনিসটা আমি পড়াবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের হার। এখন যে জিনিসটা পড়াবো সালোক সংশ্লেষণের হার। হারটা কি ভাইয়া? সালোক সংশ্লেষণের হার হচ্ছে কতটুকু কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ। কতটুকু কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করছে এবং কতটুকু অক্সিজেন সে ত্যাগ করছে। এখন আমি বিক্রিয়াটা আবার লিখি। বিক্রিয়াটা ছিল হচ্ছে 6 কার্বন ডাইঅক্সাইড 12 পানি 6C6H12O6 গ্লুকোজ 6 অণু পানি এবং 6 অণু কি অক্সিজেন। তাহলে এখন দেখো কতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে সাজ্জাদ? 6 অণু। কতটুকু অক্সিজেন ত্যাগ করছে? 6 অণু। তাহলে আমি এখানে খুব সুন্দর করে লিখতে পারি 6 অক্সিজেন গ্রহণ 6 অক্সিজেন ত্যাগ বাই 6 কার্বন ডাইঅক্সাইড গ্রহণ। 6টা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে 6টা অক্সিজেন ত্যাগ করছে। তাহলে সালোক সংশ্লেষণের হার কত? 1। সালোক সংশ্লেষণের হার কত? 1। এখন বলতে পারো ভাইয়া এটার কাজ কি, এটা দিয়ে আমি করবোটা কি, এটার আমার গুরুত্বটা কি? এটার গুরুত্ব হচ্ছে তুমি এটা দিয়ে বুঝতে পারবা যে তুমি তোমার গাছটা ঠিকমতো সালোক সংশ্লেষণ করতে পারতেছে কিনা। তুমি তো একটা তুমি এটা চেক করতে পারবা, গাছের সুস্থতা চেক করতে পারবা। একটা গাছকে তুমি কতটুকু অক্সিজেন দিচ্ছ, একটা চেম্বারের মধ্যে একটা গাছ নিয়ে তাকে তুমি কতটুকু অক্সিজেন দিচ্ছ সেটা তুমি কি করতে পারবা? সরি, অক্সিজেন কেন দিবে, কি দিবে? কার্বন ডাইঅক্সাইড। কতটুকু কার্বন ডাইঅক্সাইড দিচ্ছ সেটা তুমি কি করতে পারবা? মেজার করতে পারবা। কতটুকু কার্বন ডাইঅক্সাইড তুমি দিচ্ছ মেজার করতে পারবা। আর ঠিকঠাক আউটপুটে তুমি কতটুকু অক্সিজেন পাচ্ছ সেটা তুমি কি করতে পারবা? মেজার করতে পারবা। এখন ধরো এরকম হলো অক্সিজেন আউটপুট তো সাধারণত বেশি হবে না, কি হবে? কমই হবে। যদি এরকম হইলো যে তুমি ধরো 60 মোল কার্বন ডাইঅক্সাইড দিলা, তুমি ধরো সাপোজ তুমি কার্বন ডাইঅক্সাইড দিছো কত মোল? 60 অণু দিছো, কিন্তু তুমি অক্সিজেন 60 পাওয়ার কথা ছিল না? অক্সিজেন তুমি কি পাও নাই? 60 পাও না। অক্সিজেন তুমি কত পাইছো? বা ধরো অক্সিজেন তুমি কত পাইছো? 30। ধরো কত পাইছো? 30। তাহলে তোমার সালোক সংশ্লেষণের হার কত? তার মানে ওই গাছটা ঠিক মতো কি করতে পারতেছে না? সালোক সংশ্লেষণ করতে পারতেছে না। মানে গাছের পাতার কোনো সমস্যা আছে, গাছের পুষ্টির কোনো সমস্যা আছে, গাছের পত্ররন্ধ্রে কোনো সমস্যা আছে, বা গাছের খনিজ দ্রবণ পরিশোধনে কোনো সমস্যা আছে। এভাবে তুমি সালোক সংশ্লেষণের হার নির্ণয় করে তুমি বুঝতে পারবা যে গাছটা ঠিক মতো কি করতে পারতেছে কিনা, সালোক সংশ্লেষণ করতে পারতেছে কিনা। দ্যাট ইজ সালোক সংশ্লেষণের হার। এটা একটা ছোটটা টপিক, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, তারপর তোমাদের বলে দিলাম। আর তারপরে পেজে তোমাদের জীবজগতের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব দেওয়া আছে, এটা তোমার নিজেরাই বানায় লিখতে পারবা। এটা তোমার বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো। জীবজগতের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার
গুরুত্ব, তাই না? এটাকে আমার পড়ায় দেওয়ার কোনো দরকার আছে? দরকার নাই। কিন্তু এর ব্যাপারে সৃজনশীলে কিন্তু আসে, সৃজনশীলের প্রশ্ন সহজ করার জন্য সৃজনশীলের ঘতে দিয়ে দেয় যে জীবজগতে এই প্রক্রিয়ার গুরুত্ব লেখো। তো তুমি বলবা যে উদ্ভিদের খাবার তৈরি করা, প্রাণীকুলের খাবার তৈরি করা। উদ্ভিদের খাবার কি? সালোক সংশ্লেষণ না হলে উদ্ভিদ শর্করাজাত খাবার পাইতো? উদ্ভিদ বাঁচতো? উদ্ভিদ না বাঁচলে আমরা বাঁচতাম? উদ্ভিদ যখন নিজের খাবার তৈরি করে ফেলে তখন অতিরিক্ত যেটুকু থাকে এটুকু কিন্তু ধান, গম, আখ, ভুট্টা করে আমাদের জন্য কি করে? জমা করে। মানে উদ্ভিদ নিজে আগে খায়, খেয়ে যেটুকু থাকে এটুকু আমাদের জন্য কি আকারে জমা করে? খাদ্য আকারে জমা। তার মানে আমরাও খাবার পাইতাম না। তারপরে কি হতো বলতো? তারপর হচ্ছে পরিবেশ সুরক্ষিত থাকতো না, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব পরিবেশে কি হয়ে যেত? বেড়ে যেত। তারপরে কি হতো বলতো? উদ্ভিদের দৈহিক বৃদ্ধি হইতো না, কারণ সালোক সংশ্লেষণ না হলে উদ্ভিদ খাবার পাবে না, খাবার না পেলে উদ্ভিদ কি হবে না? উদ্ভিদ বড়ও হবে না। তারপর কি হতো বলতো? মানব সভ্যতায় কিন্তু উদ্ভিদের মানে অবদান অনেক বেশি। এই যে আমরা যে বিছানায় ঘুমাই, কাঠ, এই কাঠটা কোথা থেকে আসে? গাছ থেকে আসে। আমরা যে কাগজে লিখি, এই কাগজ কোথা থেকে আসে? গাছ থেকে আসে। আমরা যে ওষুধ খাই, ওষুধের অনেক কেমিক্যাল কিন্তু গাছ থেকেই পাওয়া যায়। আমাদের ঘর বাড়ি কিন্তু গাছ থেকেই তৈরি, এগুলো কিন্তু এই গাছটার তৈরি। এখন বলতে পারো ভাইয়া গাছ থেকে তো আসলো, বুঝলাম, সালোক সংশ্লেষণের ভূমিকা কি? তুমি যে গাছ থেকে তৈরি করবে সে গাছটাকে তোমার বাঁচানো লাগবে না? সালোক সংশ্লেষণ না হলে গাছ বাঁচবে? বাঁচবে না। তো ইত্যাদি ফিত্যাদি অনেক কিছু বলছে। তাহলে এই হচ্ছে কথাবার্তা পুরো এই চ্যাপ্টারে। তাহলে আমরা কি করলাম? আমরা এই চ্যাপ্টারের শুরুতে সালোক সংশ্লেষণের মেইন ভূমিকাটা আলোচনা করছি। সালোক সংশ্লেষণ কি, কিভাবে হয়, কেন হয়, ঠিক আছে? তারপর আমরা বলছি সালোক সংশ্লেষণটাকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে কয়টা ভাগে ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে। আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, দুইটা ভাগে ভাগ করছে। আলোক নির্ভর পর্যায়ে কি হয়? বেসিক্যালি আত্তীকরণ শক্তি তৈরি হয় এবং বিজারণ করার জন্য NADPH+ তৈরি হয়। আত্তীকরণ শক্তি মানে কি? এটিপি, অর্থাৎ এটিপি তৈরি হয় শক্তি সরবরাহ দেওয়ার জন্য, আর NADPH+ তৈরি হয় কার্বনকে বিজারণ করার জন্য। এই বিক্রিয়ার দুটো অংশ আলোক নির্ভর অধ্যায়, এই পানি অংশটা কি হয়? ব্যবহৃত হয়। পানি বেসিক্যালি ইলেকট্রন সাপ্লাই দেয়, H+ সাপ্লাই দেয়, যার কারণে এটিপি তৈরি হতে পারে, NADPH+ তৈরি হতে পারে। এটা তৈরি করার জন্য আমরা দুটো ব্যবহার নিয়েছিলাম, চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অচক্রীয় ফটোফসফোরাইলেশনে আমরা NADPH+ এবং এটিপি দুটাই পাইছি। আর যখন আলো মানে পানি কমে যায় তখন আর অচক্রীয় করা যায় না, তখন কি করতে হয়? চক্রীয় করতে হয়। তখন আমরা শুধু কি পাই? তখন আমরা শুধু এটিপি পাই, তখন কিন্তু আবার NADPH+ পাই না। আচ্ছা, তো এই NADPH+টা যে পাইলাম এটাকে নিয়ে আমি কোথায় ঢুকবো? C3 এবং C4 সাইকেল অথবা ক্যামে ঢুকবো। এটা কি? এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এই পর্যায়ে আমার আলোর দরকার নাই, যদিও দিনের বেলায় হয় ঘটনাটা। কারণ দিনের বেলা কেন হয় বলো? তখন দিনের বেলা পত্ররন্ধ্র কি থাকে? খোলা থাকে। যতই বলুক না কেন আলোক নিরপেক্ষ পর্যায়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে তো ঢুকাইতে হবে গাছের মধ্যে। সেই কার্বন ডাইঅক্সাইড কখন তুমি ঢুকাইতে পারবা? যখন পত্ররন্ধ্র খোলা থাকবে। পত্ররন্ধ্র কখন খোলা থাকে? দিনের বেলায় খোলা থাকে। যতই তুমি আলোক নিরপেক্ষ অধ্যায় নাম দাও না কেন, ঘটনা কিন্তু দিনের বেলায় ঘটবে বেশি। রাত্রেবেলা কিন্তু ওই শ্বসন হবে বেশি। উদ্ভিদও কিন্তু শ্বসন করে, উদ্ভিদের শক্তি লাগবে না, খালি কিসে খাবার তৈরি করে যাবে, তারও তো এটিপি দরকার। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি করা হয়? ওই প্রথম ধাপে দিনের বেলায় যে NADPH+টা পাইছিলাম ওকে দিয়ে আমি কি করি? কার্বনকে পিটাই। আর পিটানোর জন্য শক্তি দরকার, শক্তিটা কার কাছ থেকে আসে? এটিপি থেকে আসে। তাহলে এটিপি আর NADPH+ মিলে কার্বনকে পিটানো হয়, কার্বনকে বিজারিত করা হয়, কার্বনের সাথে জোর করে হাইড্রোজেন যুক্ত করা হয়, তৈরি হয়ে যায় C6H12O6। এটা করার জন্য আমরা C3 চক্র নিচ্ছি, এটা করার জন্য আমরা C4 চক্র নিচ্ছি এবং ক্যাম প্রসেস নিচ্ছি। ক্যাম প্রসেসটা অত বেশি গুরুত্বপূর্ণ না, ক্যাম প্রসেসটা অত বেশি গুরুত্বপূর্ণ না। ঘরের চাবি ওই যে দরজার সাথে। ক্যাম প্রসেসটা অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ ক্যাম প্রসেসটা এটুকুই জানো, এটা হচ্ছে পাথরকুচি গোত্র উদ্ভিদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। আচ্ছা, C3 সাইকেলের ক্ষেত্রে আমরা 3 কার্বন বিশিষ্ট যে যৌগটা পাইছিলাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা প্রথম স্থায়ী পদার্থ ছিল, C3 সাইকেল। আবিষ্কারকে বিজ্ঞানী কেলভিন বেসানার ব্যামসন। আর C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যা এটা 4 কার্বন বিশিষ্ট হওয়াতে হ্যাচো স্ল্যাক কর্তৃক আবিষ্কৃত, এটাকে C4 চক্র বলা হয়। C3 চক্রের মধ্যে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, C4 চক্র কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। C3 C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, C3 C4 চক্রের পার্থক্য, এটা কিন্তু তোমরা নিজেরা পড়বা, আমি কিন্তু এটা পড়াই নাই। এটা না পড়লে কিন্তু ধরা খেয়ে যাবা, কিন্তু চরম লেভেলের ধরা খাবা। C3 C4 উদ্ভিদের বৈশিষ্ট্য একটা, আর C3 C4 চক্রের পার্থক্য এটা কিন্তু আরেকটা। একটা হচ্ছে দুইটা চক্রের মধ্যে পার্থক্য, আরেকটা হচ্ছে দুইটা
উদ্ভিদের বৈশিষ্ট্য বা পার্থক্য, দুটো উদ্ভিদের বৈশিষ্ট্য তুমি আলাদা করে পড়বা, দুটো চক্রের বৈশিষ্ট্য কিন্তু তুমি কি আলাদা করে পড়বা। চক্রের মধ্যে বিক্রিয়ার মধ্যে কি হয়েছিল এটা আলোচনা করবে, আর উদ্ভিদের মধ্যে উদ্ভিদের বৈশিষ্ট্য কি এগুলো নিয়ে আলোচনা করবে। আমরা এখানে সিথি চক্রের ক্ষেত্রে পড়ছিলাম যে আমরা চক্রটা ঘুরাই বারবার করি, মাঝখানে 3-ফসফোগ্লিসারাইল তৈরি হয়, ওটা দুইবার মিলিত হয়ে একটা গ্লুকোজ তৈরি করে। তাহলে আমরা C3 চক্র একভাবে পড়ছি, গ্লুকোজ তৈরিটা কিন্তু আরেকভাবে পড়ছি আজকে সকালে। আমার C4 চক্রটাও আজকে দেখছি। C3 উদ্ভিদটা শুধুমাত্র মেসোফিল কোষই হয়, C4 চক্রটা কিন্তু মেসোফিল বান্ডলসির দুইটা কোষের মধ্যেই কিন্তু হয়, এটা কিন্তু আমরা আজকে সকালে দেখছি। তো এই হচ্ছে কথাবার্তা। C4 উদ্ভিদের বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এগুলো পরিনিবা এমসিকিউর জন্য মেডিকেলে কিন্তু খুবই আসে। C4 C3 পার্থক্য পড়বা, উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বা। তারপর আমরা কই চলে আসলাম, আমরা চলে আসলাম আলোক শ্বসন, ফটো রেসপিরেশন। যখন পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নেয় তখন উদ্ভিদ নিজের কার্বন ডাইঅক্সাইড নিজেই তৈরি করে। কি কি অঙ্গাণু ব্যবহার করে? ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম আর মাইটোকন্ড্রিয়া। এইভাবে সে নিজের অক্সিজেন, নিজের কার্বন ডাইঅক্সাইড নিজেই তৈরি করে আবার সেই বিক্রিয়াটা করে। আচ্ছা, তারপরে আমরা ল অফ মিনিমাম লিবিক কর্তৃক লিমিটিং ফ্যাক্টরটা পড়লাম। লিমিটিং ফ্যাক্টরের তিনটা জিনিস ছিল, তাপমাত্রা, আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। তারপরে আমরা প্রভাবক পড়লাম। প্রভাবক কিন্তু সৃজনশীলের গতে আর ঘতে কিন্তু চলে আসে। দ্যাট ইজ অল ফর দ্য সালোক সংশ্লেষণ। এখান থেকে কি কি পড়বা তোমাদের কিন্তু বোঝা হয়ে গেছে। তো সালোক সংশ্লেষণ থেকে যদি আমাকে সামারি করতে বলো যে ভাইয়া এখন তো অনেক হইলো, আপনি একটু গুইনা এখন বলে দেন যে ভাইয়া কি 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 পড়বো একটু বলে দেন। তাহলে আমি যদি বলি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি কি পড়বা তোমরা, মানে পরীক্ষার জন্য কি কি পড়বা তোমরা, হচ্ছে ক্লোরোফিলটা একটু ভালো করে পড়ো। ক্লোরোফিল নিয়ে কিন্তু অনেক বর্ণনা দেওয়া আছে, এটাকে একটু ভালো করে পড়ো। তোমরা ফটো সিস্টেমটাকে ভালো করে পড়বা, ফটো সিস্টেমের গঠন, ফটো সিস্টেম থেকে যা যা আছে এটা ভালো করে পড়বা। ফটো সিস্টেম দুই রকমের, P700 P680। P700 যেটা ফটো সিস্টেম 1, কারণ হচ্ছে ফার্স্ট বয় 700 নাম্বার পাইছে, আর সেকেন্ড বয় 680 নাম্বার পাইছে, এই জন্য ফটো সিস্টেম 2। ফটো সিস্টেমের মধ্যে কি কি আছে? লাইট সিঙ্কার বা আলোক শোষণ অঞ্চল, রিয়াকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কিন্তু আবার স্পেশালি ভালো করে পড়তে হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে কিন্তু অনেক এমসিকিউ আছে, সেটা ভালো করে পড়বা। তারপরে কি পড়বা? তারপর তোমরা পড়বা অ্যাসাইক্লিক ফটো রেসপিরেশন, না অ্যাসাইক্লিক ফটো ফসফোরাইলেশন। অ্যাসাইক্লিক মানে কি? হ্যাঁ, অচক্রীয় ফটোফসফোরিলেশনটা ভালো করে পড়বা, প্লাস সাইক্লিকটাও পড়তে পারো, প্লাস চক্রীয়টাও পড়তে পারো। তারপর তোমরা কি পড়বা? এই প্রক্রিয়ায় কিন্তু তোমরা NADPH+ এবং ATP পেয়ে গেলা। এরপর তুমি কি পড়বা? এরপর তুমি কেলভিন সাইকেল পড়বা। এরপর তুমি কি পড়বা? কেলভিন সাইকেল পড়বা। প্লাস তুমি চাইলে কি পড়তে পারো? তুমি চাইলে C4 সাইকেলটাও পড়তে পারো যদি তুমি চাও। প্লাস লেখা মানে কি? এগুলো হচ্ছে অপশনাল, পড়ে রাখা ভালো। আর তারপর তুমি কি পড়বা? অক্সিজেন সোর্স, এটা বলতে ভুলে গেছিলাম। তুমি যে অক্সিজেনটা পাচ্ছ, সেই অক্সিজেনটা যে পানি থেকে আসছে সেটাকে তোমাকে কি করতে হবে? প্রুভ করতে হবে। তারপর তুমি কি পড়বা? তারপর তুমি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর পড়বা। কি পড়বা? লিমিটিং ফ্যাক্টর পড়বা। তারপর তুমি কি পড়বা? তারপর তুমি পড়বা হচ্ছে, তারপর তুমি ফ্যাক্টরস গুলা পড়বা। ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিস মানে কি? ফটোসিনথেসিস নিয়ন্ত্রণে কিছু প্রভাবকটা তুমি ভালো করে পড়বা। ইন্টারনাল ফ্যাক্টর পড়বা, এক্সটার্নাল ফ্যাক্টর পড়বা, মানে কি? বাহ্যিক প্রভাব পড়বা, অভ্যন্তরীণ প্রভাব পড়বা। সবশেষে পড়বা হচ্ছে সালোক সংশ্লেষণের ইম্পর্টেন্স। এখানে যদি আমি এখন স্টার মার্ক দিয়ে দিই কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি একটু বলি। অ্যাসাইক্লিকটা বেশি গুরুত্বপূর্ণ, C3 সাইকেলটা বেশি গুরুত্বপূর্ণ, অক্সিজেন সোর্সটা বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্সটা বেশি গুরুত্বপূর্ণ। এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এই অ্যাসাইক্লিক ফটোফসফোরেশন পড়ার সময় এমনি ইটিসি কি হয়ে যাবে? পড়া হয়ে যাবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা পড়ার সময় এমনি পড়া হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। অক্সিজেনের সোর্স এটা হচ্ছে সৃজনশীলের সিকিউ এর বিতে আসবে, এটা সিকিউ এর বিতে আসবে, এটা সিকিউ এর কোথায় আসবে? বিতে আসবে, ঠিক আছে? এটা সিকিউ এর সিডিতে আসবে, এটাও সিকিউ এর সিডিতে আসবে, এইগুলা সিকিউ এর এবিতে আসবে। এই তিনটা লিমিটিং ফ্যাক্টর সিকিউ এর, এগুলো দরকার নেই। আর এটা হচ্ছে সিকিউ এর ডিতেই বেশি আসে, যে সালোক সংশ্লেষণের গুরুত্ব। আচ্ছা, ফ্যাক্টরস এটাও সিকিউ এর ডিতে আসে, সালোক সংশ্লেষণের প্রভাবক। ফ্যাক্টরস মানে কি? প্রভাবক। তো এই হচ্ছে তোমাদের সাজেশন এই চ্যাপ্টার। এখান থেকে একটা সৃজনশীল পাবা ইনশাল্লাহ। ফটো রেসপিরেশনটা অ্যাড করে নেই, তাই না? দিয়ে অ্যাড করে, তাই না? ফটো রেসপিরেশনটাকে এখানে অ্যাড করে দেওয়া দরকার, প্লাস ফটো রেসপিরেশন অ্যাড না করলে পরে ফটো রেসপিরেশন কান্নাকাটি করবে। ফটো
রেসপিরেশন। ফটো রেসপিরেশন কিসের জন্য পড়বা? সিকিউ এর 2 নম্বরের জন্য পড়বা। আর পুরোটাই ডান, শেষ। কংগ্রাচুলেশনস, একটা সৃজনশীল কমন তোমাদের। 21 ব্যাচের একটা সৃজনশীল কমন, 22 ব্যাচের একটা সৃজনশীল কমন। খুশি? একদম ক্লিয়ার করে দিলাম। এখন 2 বার করে ক্লাস নেওয়ার পক্ষে বলো। আমি সেই কবে থেকে চাচ্ছি উদ্ভিদ প্রজননটা করাবো দুপুরবেলা বা সকালবেলা কোনো একটা সময়। এখন কারা কারা পক্ষে আছো ভোট দাও। উদ্ভিদ প্রজননটা পাশাপাশি শুরু করি, একটা চ্যাপ্টার আগায় রাখি। উদ্ভিদ প্রজনন সকালবেলা হোক দুপুরবেলা হোক যে কোনো একটা টাইমে ক্লাস করো। 21 ব্যাচের কি এখন কলেজে যাওয়া লাগে? এই 21 ব্যাচ কলেজে যাওয়া লাগে? 21 ব্যাচের কি কলেজে যাওয়া লাগে? একটু বলো তো, একটু কমেন্টে। শেষ করতে হবে তোরে ভাই, তোমাদের সিলেবাস নিয়ে আমার মাথা ব্যথা, তোমাদের কোনো মাথা ব্যথা নাই। দিনে 2 বার ক্লাস করলে ভাই কষ্ট হয়ে যাবে। এই যে আজকে দুপুরবেলা আমি তোমাদের উদ্ভিদ প্রজনন শুরু করতে চাইছিলাম এক্সট্রা, তোমরা বললা যে না ভাই দিনে 3টা ক্লাস খুব প্যারা হয়ে যাবে, সকালে একটা করছি, দুপুরে একটা, রাতে একটা, কেমনে ভাই? শেষ করতে হবে তো। ও আর হচ্ছে ওয়েব অ্যাপের কাজ মোটামুটি কমপ্লিট, মানে একটু প্রবলেম হয়েছিল, ঠিক করে ফেলছি। ইনশাল্লাহ কালকের মধ্যে ওয়েব অ্যাপে সব ক্লাস পেয়ে যাবা ইনশাল্লাহ। ওয়েব অ্যাপটা এখন ঠিক আছে, কালকের মধ্যে ইনশাল্লাহ ওয়েব অ্যাপে সব ক্লাস পেয়ে যাবা। 22 ব্যাচ কোষের গঠন পড়ান, কি যে করবো রে বলো। দেখি কোষের গঠনের জন্য ভিডিও বানাবো, ভিডিও মানে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তোমাদেরকে এখানে তো পড়াবোই, ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। সকালে যে প্রাইভেট থাকে, ধুর মিয়া, প্রাইভেট থাকলে পরে ক্লাস করে নিবা, রেকর্ড দেখে নিবা। আচ্ছা এই ক্লাসটা যদি কেউ রেকর্ড করো তার কি বুঝতে খুব প্রবলেম হবে? রেকর্ড দেখলে কি খুবই প্রবলেম হয়ে যাবে বলো তো? খুবই প্রবলেম হবে রেকর্ড দেখলে। আমি তো মনে করি আমি তোমাদের যেভাবে পড়াই রেকর্ড দেখলে মনে হয় আরো বেশি ভালো হবে। ইউটিউবে তুমি যদি রেকর্ড দেখো, মানে ইউটিউব বলতে কি ওইভাবে তোমার ডিস্ট্রাকশন কম হবে, কমেন্টও পাওয়া লাগবে না, কে কি বললো দেখাও লাগবে না, একটা না টেনে টেনে তুমি দেখে ফেলবা। স্পিড 1.25x করে তুমি দেখে ফেলবা একটা না টেনে টেনে। রেকর্ড দেখলে তো বেশি আরাম। এই চ্যাপ্টার শেষ হয় নাই বাবা। একজন বলছে ভাইয়া বায়োলজি সেকেন্ড পেপার শুরু করেন, এই চ্যাপ্টার শেষ হয় নাই। শ্বসন পড়া লাগবে না, শ্বসনে 3-4টা ক্লাস লাগবে মিনিমাম শ্বসনে। আমি তোমাদের এই চ্যাপ্টারটা এই জন্যই একটু স্লোলি পড়াচ্ছি, দূরে সৃজনশীল ভাই, দূরে সৃজনশীল। 21 ব্যাচ 22 ব্যাচ উভয়েরই দূরে সৃজনশীল একটা চ্যাপ্টার। এই জন্য আমি এত থেমে 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 স্লোলি পড়াচ্ছি এই চ্যাপ্টারটা, যাতে কোনো কিছু মিস না যায়। তুমি বইয়ে খুঁজলে কোনো কিছু দেখবা যে নাই, এমন কিছু পাবা না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা টাইম জানাচ্ছি, তোমায় ঠিক করো সকালে পড়বা না দুপুরে পড়বা। দুপুরে করবা এক্সট্রা ক্লাসটা। উদ্ভিদ প্রজনন পড়াবো আমি। উদ্ভিদ প্রজননটাতে 21-22 ব্যাচের নাই, এই জন্য এটা একটু আলাদাভাবে পড়াই দিই। উদ্ভিদ প্রজনন পড়াবো, কখন পড়বা? সকালে পড়বা নাকি দুপুরে পড়বা? সকালে পড়লে কখন, দুপুরে পড়লে কখন, একটু এই গ্রুপেই তোমরা জানাই দাও। এই গ্রুপে পোস্ট করে দাও, সকালে না দুপুরে। এই গ্রুপে পোস্ট করো। সাবমিট আমি করবো না, বাট আমি দেখতে চাই তোমরা কে কি বলতেছো। সাবমিট করবো না, সবই ডিক্লাইন করে দিব, বাট আমি ডিক্লাইন করার সময় দেখতে পারবো তোমরা কখন কারা প্রিভিলেজ দিচ্ছ। পোল দিব না, পোল দিলে ওনারা হাউমাউ করবে। পোল দিলে ওনারা হাউমাউ করবে, না ভাইয়া দিনে 2 বার দিয়েন না, না ভাইয়া দিনে 2 বার দিয়েন না, ভাইয়া অমুক সময় দেন, ভাই অমুক সময় দেন, ভাইয়া অন্য একটা চ্যাপ্টার পড়ান। এত কিছু চাই না, তোমরা এই গ্রুপেই পোস্ট করো। আমি পোস্ট সাবমিট করবো না, আমি মানে পোস্ট অ্যাপ্রুভ করবো না, আমি ডিলিটই করে দেবো পোস্টগুলা। বা ডিলিট করার সময় আমি দেখতে পারবো যে তোমরা কে কোনটা বলতেছো, কে সকালে বলতেছো বা কে দুপুরে বলতেছো। আর উদ্ভিদ প্রজনন পড়ার পক্ষে যারা আছো, ওকে, আল্লাহ হাফেজ, নেভার স্টপ লার্নিং।